সুপ্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা জৈব যৌগের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করতে চাই। আজকে আমাদের এই ক্লাসের কন্টেন্টে আছে সংকরীকরণ, কার্যকরীমূলক এবং সমগোত্রীয় শ্রেণী। আজকের এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল ছাত্রছাত্রী মনে করে এই সংকরীকরণ আমাদের মাথায় ঢুকে না, কিছুই বুঝি না, কিন্তু সংকরীকরণ সো ইজি, কারণ এটা তোমাদের ফার্স্ট পেপারে রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে ছিল। সেকেন্ড পেপারে তোমাদের এই অধ্যায়টা কিন্তু এই টপিকটা কিন্তু আছে, শুধু কার্বনের সংকরীকরণটা আছে, কিন্তু রাসায়নিক বন্ধনে তোমাদের কার্বন ছাড়াও অন্যান্য মৌলের মধ্যে যে সংকরীকরণ ঘটে সেগুলোও ছিল। আজকে আমরা ইন ডিটেলস কার্বনের যে সংকরীকরণগুলো আছে সেটা আমরা করতে চাই। সংকরীকরণের ইংরেজি হলো হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন বাংলা হলো সংকরীকরণ। হাইব্রিড শব্দের অর্থ হলো সংকর। আমরা বলি হাইব্রিড পেঁপে, হাইব্রিড ধান, মানে কি সংকর ধান, সংকরায়ন করা হয়েছে। সংকর যদি তুমি এট এ গ্ল্যান্স তুমি এক কথায় বুঝতে চাও, এটা হলো ওয়ান কাইন্ড অফ মিক্সচার। সংকর হলো এক ধরনের মিশ্রণ। কার মিশ্রণ? অরবিটালের মিশ্রণ। অরবিটালের মিশ্রণ ইকুয়াল টু সংকরীকরণ। তাহলে একটু দেখো, একটা এক্সাম্পল যদি কার্বন 1s2 2s2 2p2, এখানে যদি ভেঙে লেখো 1s2 2s2 2px py pz 1 1 0। মনে করো একটা মেয়ে বসে আছে, আমি বললাম এই মেয়ে তুমি উঠো, তোমার বিয়ে আজকে। মেয়ে কোনো প্রস্তুতি নাই, কিচ্ছু নাই, কারণ বিয়ে হইতে হলে তো একটা মেন্টাল প্রিপারেশন দরকার, আনুষঙ্গিক অন্যান্য একটা প্রিপারেশন দরকার। তাহলে মেয়েটাকে বললেই কি সে বিয়ে বসে যাবে? হবে না। কিন্তু ঠিক এরকম দেখো, কার্বন এখন যে স্টেটে আছে, যে অবস্থায় আছে, এ যৌগ গঠন করার জন্য বা বন্ধন ফর্ম করার জন্য প্রস্তুত না। এই কার্বনের যে স্ট্রাকচার তুমি দেখতেছ, এই স্ট্রাকচার অবস্থায় কার্বন বন্ধন ফর্ম করার জন্য প্রস্তুত না। আমি একে প্রস্তুত করব, আর প্রস্তুত করবে যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার নামই হলো সংকরীকরণ। সেটা কি দেখো, তুমি এই কার্বনকে তাপ দিবে, তাপ দিলে 1s2, তুমি জানো এটা হলো সর্বশেষ কক্ষপথ, এই 2s থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে 2px py pz এখানে চলে যাবে, এখানে চলে যাবে। তাহলে দেখো, আগে এখানে ছিল s ইলেকট্রন দুইটা, এখানে একটা, এখানে একটা, এখানে কোনো ইলেকট্রনই ছিল না। এই যুজ্যতা স্তরের এই অরবিটাল গুলো ছিল ভিন্ন ভিন্ন শক্তির অরবিটাল। আর এখন তুমি দেখো এগুলাকে মিক্স আপ করে দেখো, তুমি প্রত্যেকটার মধ্যেই সমশক্তির অরবিটাল তৈরি করেছো। দেখো 2s1 2px1 2py1 2pz1, অর্থাৎ আগে ডিফারেন্ট শক্তি ছিল, এখন কিন্তু সেম শক্তি হয়ে গিয়েছে। তাহলে এই যে তুমি ডিফারেন্ট শক্তির যে অরবিটাল গুলো মিক্স আপ করলা, করে যে তুমি সমশক্তির সমসংখ্যক অরবিটাল বানাইলা, একেই বলা হয় সংকরীকরণ। আমি একটু পরে তোমাদেরকে সুন্দর গুছিয়ে একটা সংজ্ঞা বলবো, কিন্তু এখন আমি বুঝাচ্ছি। তুমি যতটা মিক্স আপ করবা, ঠিক ততটা অরবিটাল সৃষ্টি করতে হবে। তুমি মিক্স আপ করছো 1 2 3 4, তুমি পেয়েছো 1 2 3 4। এগুলো ছিল ভিন্ন ভিন্ন শক্তির অরবিটাল, এগুলো হয়েছে সমশক্তির সম্পূর্ণ অরবিটাল। এখন আমি একটু সংজ্ঞা বলতে চাই। কোন মৌলের যুজ্যতা স্তরের একাধিক, যেমন 4টা, একের অধিক ভিন্ন ভিন্ন শক্তির অরবিটাল একত্রে মিলিত করে মিক্স আপ করে সমশক্তির সমসংখ্যক অরবিটাল তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় হাইব্রিডাইজেশন বা সংকরীকরণ। আমি আবারও বলছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। কোন মৌলের যুজ্যতা স্তরের একাধিক ভিন্ন ভিন্ন শক্তির অরবিটাল একত্রে মিলিত করে সমশক্তির সমান সংখ্যক অরবিটাল তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় হাইব্রিডাইজেশন বা সংকরীকরণ। মনে রাখবা, সংকরীকরণ অল দা টাইম যুজ্যতা স্তরের অরবিটাল গুলো কিন্তু অংশগ্রহণ করে।
দেখো এখানে 1s কিন্তু শঙ্করীকরণ অংশগ্রহণ করবে না বা করে নাই, করবে না। সবসময় যুগ্যতা স্তরের অরবিটাল গুলো অংশগ্রহণ করবে। তাহলে তুমি 4টা বানাইছো, তুমি যদি এখন এইখান থেকে এই পর্যন্ত নাও তাহলে s আর p আছে কয়টা বলো? 3টা। তাহলে sp3, অর্থাৎ এটা একটা sp3 শঙ্কর অরবিটাল, এটা একটা sp3 শঙ্কর অরবিটাল, এটা একটা sp3 শঙ্কর অরবিটাল, এটা একটা sp3 শঙ্কর অরবিটাল। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে। অর্থাৎ এটার এখন আর নিজস্ব কোনো আইডেন্টিটি নাই। এটা একটা শঙ্কর অরবিটাল হয়ে গেছে, নাম হলো sp3 শঙ্কর অরবিটাল। এরও নিজস্ব কোনো আইডেন্টিটি, পরিচয় নাই। এটা একটা শঙ্কর অরবিটাল হয়ে গেছে 2sp3 2sp3 2sp3। তাহলে তুমি বলো কয়টি শঙ্কর অরবিটালের সৃষ্টি হয়েছে? 1 2 3 4। টু ইজি। তোমাদের প্রায়শই এমসিকিউ আসে sp3 শঙ্কর অরবিটালে, মানে এই শঙ্করায়নের ফলে sp3 তে কয়টি শঙ্কর অরবিটাল আছে? দেখো তুমি 1 2 3 4, অর্থাৎ এখানে একটি s অরবিটাল আর 3টি p অরবিটাল মিলে 4টি শঙ্কর অরবিটালের সৃষ্টি করেছে। সেই 4টি কিন্তু এই যে এখানে এখানে আছে, দেখো এখানে আছে এই 4টি শঙ্কর অরবিটাল। তোমার এটা ঢাকা ইউনিভার্সিটিতেও অ্যাডমিশন টেস্টে আসছে, তোমাদের ইন্টারনাল এমসিকিউতেও বারংবার এসেছে যে sp3 এই শঙ্করীকরণে কয়টি শঙ্কর অরবিটাল আছে? শঙ্কর অরবিটাল আছে কয়টি? 1 2 3 4টি। তাহলে তুমি অবশ্যই শঙ্করীকরণের সংজ্ঞাটা বুঝেছ। সেকেন্ড ইয়ারে তোমাদের শঙ্করীকরণ যেটা আছে সেটা শুধু অনলি কার্বনের শঙ্করীকরণ আছে। কার্বন, এই কার্বন 3 ধরনের শঙ্করীকরণ দেখায়, sp3 sp2 আর হলো sp। এই 3 ধরনের শঙ্করীকরণ প্রদর্শন করে, sp3 sp2 আর sp। তাহলে আমি এখন sp3 শঙ্করীকরণ ব্যাখ্যা করতে চাই। sp3 শঙ্করীকরণ তুমি দেখো এখানে কয়টি s আছে? একটি গোলাকার s আর 3টি ডাম্বেল আকৃতির p অরবিটাল। তুমি জানো p অরবিটাল হলো ডাম্বেল আকৃতির, ফার্স্ট পেপারে গুণগত রসায়নে পড়েছো। s হলো ফুটবলের মতো গোলাকার আর p হলো ডাম্বেল আকৃতির। তাহলে একটি গোলাকার s অরবিটাল এবং 3টি ডাম্বেল আকৃতির p অরবিটাল একত্রে মিশে যে শঙ্করীকরণ সম্পূর্ণ করবে তাকে তুমি বলবে sp3 শঙ্করীকরণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং সংজ্ঞাটা খুব ইজি। একটি গোলাকার s অরবিটাল এবং 3টি ডাম্বেল আকৃতির p অরবিটাল একত্রে মিক্স আপ করে যে শঙ্করীকরণ সম্পূর্ণ করবে তাকে তুমি বলবা sp3 শঙ্কর অরবিটাল। সিম্পল বিষয়। দেখো এটা তো আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলেছি, এটা লাইনটা লেখার দরকার নেই। তোমার যে sp3 শঙ্করীকরণ আসে তাহলে তুমি প্রথমে সংজ্ঞা বললা, এরপরে তোমার এই ইলেকট্রন কনফিগারেশন লিখতে হবে, এবং এই s থেকে শুরু করে এই পর্যন্ত আমার শঙ্করীকরণ কিন্তু হবে sp3 শঙ্করীকরণ। sp3 শঙ্করীকরণ অর্থাৎ এখানে দেখো s আর 3টা p এই শঙ্করীকরণ কিন্তু অংশগ্রহণ করেছে। অর্থাৎ আমি এইটা দেখে এখন আমি এখানে চিত্র আঁকবো, সবাই একটু মনোযোগ দিবা। এটা দেখে আমি চিত্র আঁকবো। দেখো এখানে s আছে 2s, এই s টা আঁকবো। তোমরা ধরো s হলো গোলাকার, এটা হলো x অক্ষ, এটা হলো y অক্ষ, এটা হলো z অক্ষ, এটা হলো 2s আঁকছি 2s। তুমি দেখো p আছে 3টাই আঁকবে। এটা হলো x অক্ষ বরাবর ডাম্বেল আকৃতির এগুলো চেহারা, সিম্পল বিষয়, একদম সহজ। এটা হলো x, এটা হলো y আর এটা হলো z। তুমি একবার যদি আজকে বুঝো 100% এই শঙ্করীকরণ নিয়ে আর কোনো ধরনের ডাউট হবে না। তাহলে এটা কি বলো? 2p। p হলো 3 প্রকার, px py pz, এটা আঁকছি। এই পাশে যেটা দেখতেছো এটা হলো শঙ্করীকরণের পূর্বে, এই পাশে যা দেখতেছো এটা হলো শঙ্করীকরণের পূর্বে, অর্থাৎ শঙ্করীকরণ এখনো ঘটে নাই। এর চেহারা দেখো একটা ভিন্ন, এর চেহারা দেখো একটা ভিন্ন। আর এটা কিন্তু তুমি কার্বনকে দেখে শঙ্করীকরণটা আঁকতেছো, চিত্রটা আঁকতেছো কার্বন দেখে। তাহলে এখানে আমি কার্বন আঁকলাম, এখানে 4টি শঙ্কর অরবিটালের সৃষ্টি হবে, 4টি। একটু আগে তোমাকে দেখিয়েছি 4টি শঙ্কর অরবিটাল সৃষ্টি হবে। এটা হলো একটা sp3 শঙ্কর অরবিটাল, এটা একটা sp3 শঙ্কর অরবিটাল, এটা একটা sp3 শঙ্কর অরবিটাল, এটাও একটা sp3 শঙ্কর অরবিটাল। দেখো 4টি, 1 2 3 4, সমান শক্তির। এখন আর ডিফারেন্ট শক্তি নাই, সমান চেহারা। দেখো আগে চেহারা ভিন্ন ভিন্ন ছিল, ডিফারেন্ট, কিন্তু এখন হয়েছে কিন্তু সেম চেহারা। অর্থাৎ এই ভিন্ন ভিন্ন চেহারার ভিন্ন ভিন্ন শক্তির অরবিটাল গুলো মিক্স আপ করছো, আর সমান শক্তির চেহারা বিশিষ্ট, শক্তি বিশিষ্ট তুমি কিন্তু অরবিটাল সৃষ্টি করেছো। এই প্রক্রিয়াটার নামই হলো তোমার শঙ্করীকরণ। এই প্রত্যেকটা
অরবিটালের নাম হলো শঙ্কর অরবিটাল। শঙ্কর অরবিটাল মনে রাখবা, এই শঙ্কর অরবিটাল সবসময় সিগমা বন্ধন গঠন করে সামনাসামনি অধিক্রমণ দ্বারা, সিগমা। তাহলে এখানে দেখো sp3 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 এই প্রত্যেকটার মধ্যে একটা করে ইলেকট্রন কিন্তু আছে, যেটা আমি একটু আগে মুছে ফেলেছি ইলেকট্রন কনফিগারেশনে, তুমি দেখছিলে প্রত্যেকটার মধ্যে একটা করে ইলেকট্রন আছে সিঙ্গেল। আরেকটি ইলেকট্রন যদি পায় তাহলে এরা শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করবে। তাহলে এখানে প্রত্যেকটার মধ্যে একটা করে হাইড্রোজেন লাগিয়ে দাও, হাইড্রোজেন হাইড্রোজেন এই হাইড্রোজেন। তাহলে এখানে কিন্তু অবশ্যই তোমার ভিন্ন দিকে একটা ইলেকট্রন আসবে, ভিন্ন দিকে স্পিনে একটা ইলেকট্রন আসবে, এইচ এইচ। দেখো চারটার মধ্যে চারটা হাইড্রোজেন আমি অ্যাড করে দিয়েছি। তাহলে এই যে অ্যাড করে দিয়েছো, এই যে সামনাসামনি অধিক্রমণ হলো এই দুইটা, এই sp3 আর হাইড্রোজেনের, তোমরা তো জানো হাইড্রোজেনের যদি ইলেকট্রন কনফিগারেশন আঁকো তাহলে 1s1 s অরবিটাল, এটা কিন্তু s অরবিটাল, s অরবিটাল। তাহলে এইখানে যে সিগমা বন্ধনটা হইলো, এখানেও কিন্তু সিগমা বন্ধন হইলো, এটাও কিন্তু সিগমা বন্ধন হইলো, এটাও কিন্তু সিগমা বন্ধন হইলো। এই সিগমা বন্ধনের সৃষ্টি হয়েছে কি অধিক্রমণের ফলে? sp3 বনাম s। অর্থাৎ এই sp3 হলো কার্বনের আর এই s হলো হাইড্রোজেনের, সামনাসামনি অধিক্রমণের ফলে সিগমা বন্ধন গঠন করেছে। এটাও তোমার প্রায়শই এমসিকিউতে আসে। মিথেনের মধ্যে যে CH বন্ড ফর্ম করে, সেই বন্ধনটা তোমার কি অধিক্রমণের ফলে হয়? sp3 বনাম s। অর্থাৎ এখানে sp3 এটা হলো শঙ্কর অরবিটাল, আর এইটা হলো এসটা হলো পিওর অরবিটাল, বিশুদ্ধ অরবিটাল। এটা কিন্তু শঙ্কর অরবিটাল না। আমি আগেই বলেছি শঙ্কর মানে মিক্সার। দেখো এই মিক্সার কি হয়েছে, তিনটা পি আর একটা এস। তুমি যদি একে ভাঙো তাহলে একটা এস পাবে, তিনটা পি পাবে, মিক্সার। কিন্তু এটা কিন্তু মিক্সার না, এটা বিশুদ্ধ অরবিটাল, আর এটা হলো শঙ্কর অরবিটাল। আর আমি বলেছি শঙ্কর অরবিটাল সবসময় সিগমা বন্ধন গঠন করবে, সিগমা বন্ধন সিগমা বন্ধন সিগমা বন্ধন সিগমা বন্ধন। তাহলে এটাকে যদি এইভাবে সুন্দর করে এঁকে লেখো তাহলে কিন্তু এইভাবে দাঁড়ায়, এইভাবে এইচ 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 এইচ। এটার চেহারাটা হলো চতুস্তলকীয়, চতুস্তলকীয় চেহারা, চতুস্তলকীয়, এটাকে বলা চতুস্তলকীয়। আর এই মধ্যবর্তী কোণের মান হলো 109.5 ডিগ্রি। তোমার প্রায়শই আসে মিথেনের মধ্যে HCH এর মধ্যবর্তী কোণের মান কত? 109.5 ডিগ্রি। স্ট্রাকচারটা কেমন? চতুস্তলকীয়। আর এখানে সি আর এইচ যেটা সিগমা বন্ধন ফর্ম করছে কিভাবে? sp3 বনাম s অধিক্রমণ এর মাধ্যমে। আশা করি তোমরা sp3 সংকরীকরণ যেটা আছে অবশ্যই বুঝতে পেরেছ। তাহলে আমি একটু রিভাইজ দিই 1 মিনিট। সাধারণত কার্বন কার্বন একক বন্ধনে sp3 সংকরীকরণ সম্পূর্ণ হয়। মিথেনের মধ্যে কার্বন কার্বন এই যে কার্বন হাইড্রোজেন একক বন্ধনে আছে। অ্যালকেনে তোমার sp3 সংকরীকরণ সম্পূর্ণ হয়। অ্যালকেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এক্সেপ্টা এক্সেপ্টা। এখানে 4টি শঙ্কর অরবিটালের সৃষ্টি হয়, 1 2 3 4। প্রত্যেকটার নাম হলো sp3 শঙ্কর অরবিটাল। আর আমরা জানি শঙ্কর অরবিটাল সিগমা বন্ধন গঠন করে, এই প্রত্যেকটা সিগমা বন্ধন গঠন করেছে। প্রত্যেকটা হাইড্রোজেন 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 যুক্ত করে দিয়েছ। আর হাইড্রোজেনের হলো s অরবিটাল, এখানে sp3 আর s অধিক্রমণের মাধ্যমে সিগমা বন্ধন তৈরি হয়েছে, এটাও এমসিকিউতে আসে। আর মিথেনের অণু আকৃতি হলো চতুস্তলকীয়, মধ্যবর্তী কোণের মান হলো 109.5 ডিগ্রি। এখন আমরা তোমার sp2 সংকরীকরণে যাব। sp2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি এটা বুঝে থাকো তাহলে sp2 আর sp3 একদম শেষ হয়ে গিয়েছে। মনোযোগ দাও। কার্বন 1s2 2s2 2px py and pz 111। তুমি দেখেছিলে এটা একটু আগে যখন sp3 পড়িয়েছি সেখানে কিন্তু এটা ছিল। অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত কিন্তু তোমার সংকরীকরণ অংশগ্রহণ করেছিল sp3। আর sp2 যদি হইতে হয় তাহলে কিন্তু আমার এইখান থেকে এই পর্যন্ত সংকরীকরণ অংশগ্রহণ করবে sp2। pz কিন্তু এখানে সংকরীকরণ অংশগ্রহণ করবে না, যেহেতু sp2। অর্থাৎ এখানে s একটি আর p দুইটি, মোট 3টি। অর্থাৎ একটি s অরবিটাল এবং দুটি p অরবিটাল একত্রে মিলিত হয়ে যে সংকরীকরণ সম্পন্ন করবে তাকে তুমি বলবা sp2 সংকরীকরণ। অর্থাৎ এখানে 3টি শঙ্কর অরবিটাল সৃষ্টি হবে। তুমি কিন্তু sp3 তে দেখছিলে 4টি, এখানে কিন্তু 3টি। আর একটি pz যেটা,
এই যে পিজেড, এটা কিন্তু সংকরীকরণে অংশগ্রহণ করবে না, করবে না, করবে না। আর গুলো করবে, এক্স করবে, ওয়াই করবে, আর এটা মিলে মিক্স আপ করে তিনটা সংকর অরবিটাল সৃষ্টি করবে। চিত্রটা দেখো তাহলে তুমি বুঝে যাবে। কার্বন, এটা হলো একটা sp2 সংকর অরবিটাল, এটা হলো একটা sp2 সংকর অরবিটাল, এটা একটা sp2 সংকর অরবিটাল। আর pz যেটা, এটা কিন্তু একেবারেই রয়ে গিয়েছে, এর সংকরীকরণে অংশগ্রহণ করে নাই, করে নাই। তাহলে এটা কি হলো বলো? sp2, এটাও sp2, এটা হলো sp2। এগুলো কি অরবিটাল? সংকর অরবিটাল। আর এটাকে বলা হয় অসংকর অরবিটাল, অসংকর অরবিটাল। পিজেড যেটা রয়ে গেছে, পিজেড। তাহলে এই সংকর অরবিটাল গুলো সিগমা বন্ধন তৈরি করবে, আর অসংকর যেটা, এটা পাই বন্ধন গঠন করবে, পাই বন্ধন। তাহলে সংকর অরবিটাল সিগমা, তাহলে 1 2 3টা সিগমা বন্ধন তৈরি হবে এখানে, আর এখানে পাই বন্ধন তৈরি হবে একটি। আমরা জানি কার্বন কার্বন দ্বিবন্ধনে অ্যালকিনে তোমার sp2 সংকরীকরণ সম্পন্ন হয়, অ্যালকিনে। তাহলে এখানে কার্বন আছে একটা, যদি দ্বিবন্ধন ফর্ম করতে হয় মিনিমাম কার্বন লাগে 2টা, তাই এরকম 2টা কার্বন চেহারা বিশিষ্ট লাগবে। তাহলে আমি একটু এরকম 2টা চেহারা এখানে আঁকি, দেখো, মনোযোগ দিবে। এই স্ট্রাকচার গুলো ছাত্ররা মনে করে অত্যন্ত জটিল, আমি বলি এগুলো পানির মতো সহজ, একদম ইজি। দেখো এই 2টা স্ট্রাকচার এখানে আঁকছি এভাবে, এটা অসংকরিত, এটাও অসংকরিত, জেড পি জেড, এটা হলো পি জেড। এটাকে অসংকরিত বোঝানোর জন্য একটু ক্রস দিয়ে দিলাম। আর এটা হলো sp2, এটাও sp2, এটা sp2, এটা sp2, sp2, sp2। দেখো অলরেডি কিন্তু সিগমা বন্ধন ফর্ম করে ফেলাইছে। তাহলে কার্বন এবং কার্বনের মাঝে যে সিগমা বন্ধন, সেটা কিন্তু sp2 এবং sp2 অধিক্রমণের মাধ্যমে হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও আসে sp2 আর sp2 অধিক্রমণ। আর এইখানে হাইড্রোজেন দাও, এইখানে হাইড্রোজেন দাও, এখানে একটা হাইড্রোজেন দাও, এখানে একটা হাইড্রোজেন দাও। তাহলে এই যে সিগমা বন্ধনটা হয়েছে, এইগুলা কিন্তু হয়েছে sp2 বনাম s, কারণ তুমি জানো হাইড্রোজেনের s অরবিটাল। তাহলে sp2 বনাম s অধিক্রমণের মাধ্যমে এখানে সিগমা বন্ধন তৈরি হয়েছে। এই সিগমা বন্ধনটা হয়েছে sp2 বনাম sp2। তাহলে এই যে অসংকরিত অরবিটাল, এই দুইটা মিক্স আপ করে মিলে এখন তোমার হবে পাই বন্ধন। তাহলে কি দাঁড়ালো দেখো, এটাকে যদি আমি সুন্দর করে লিখি এখানে, এখানে, তাহলে এই কার্বন আর কার্বনের মাঝে এটা হলো সিগমা, আর এটা হলো তোমার পাই, আর এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন, আর এখানে একটা হাইড্রোজেন আছে। অর্থাৎ এটাকে যদি আরো একটু সহজ করে লেখো, CH2 CH2, অর্থাৎ দেখো এই Cl লগে দুইটা হাইড্রোজেন CH2, এই Cl লগে দুইটা হাইড্রোজেন CH2। এটা না বলো ইথিন বা ইথিলিন। এই ইথিন থেকে পলিথিন তৈরি করা হয়। ইথিন থেকে কি তৈরি করা হয় বলো? পলিথিন তৈরি করা হয়। এখন এখানে HCH এর মধ্যবর্তী কোণের মান হলো 120 ডিগ্রি। আমরা জানি যেখানে sp2 সংকরীকরণ সম্পন্ন হয় সেখানে HCH এর মধ্যবর্তী কোণের মান হবে 120 ডিগ্রি। যেহেতু এখানে 3টি সংকর অরবিটাল আছে, 3টা সিগমা বন্ধন এখানে দেখো অলরেডি একটি কার্বন তৈরি করেছে, 1 2 3টি সিগমা বন্ধন, তাই এর আকৃতি হবে ট্রাইগোনাল। ট্রাইগোনাল, মধ্যবর্তী কোণের মান হবে 120 ডিগ্রি। সংকরীকরণ হচ্ছে কি? sp2। আশা করি এই sp2 সংকরীকরণ বুঝতে পেরেছো। তারপর আমি 30 সেকেন্ড একটু রিভাইজ দেব। sp2 অর্থাৎ একটি s গোলাকার আর 2টি p অরবিটাল একত্রে মিলিত হয়ে যে সংকরীকরণ সম্পন্ন করে তাকে বলে sp2 সংকরীকরণ। এটা হলো সংকরীকরণের পূর্বে s অক্ষ আর p অক্ষ, px py pz, এটা সংকরীকরণের পূর্বে। সংকরীকরণের পর এটা হয়েছে, কারণ তুমি জানো pz কিন্তু অংশগ্রহণ করে নাই, যেরকম ছিল সেরকমই রয়ে গিয়েছে। আর 3টি সংকর অরবিটাল সৃষ্টি হয়েছে sp2, 1টি 2টি 3টি। এটাকে কিন্তু এইভাবেই লিখবে, কারণ স্ট্রাকচারটা এইভাবেই। কারণ আমরা জানি, তোমাদের আগেও বলেছি যে এই সংকর অরবিটাল একটা কোণ সৃষ্টি করে অবস্থান করে, একটা নির্দিষ্ট কোণ সৃষ্টি করে। তোমার মন গড়া এটা দিলে হবে না। এরপরে আমরা জানি কার্বন কার্বন দ্বিবন্ধনে sp2 সংকরীকরণ সম্পন্ন হয়, তাই এরকম চেহারার আমি 2টা নিয়ে আসছি। এটা সিগমা বন্ধন তৈরি করছে, এটা পাই বন্ধন তৈরি করছে। এখানে হাইড্রোজেন দিয়েছি, হাইড্রোজেন দিয়েছি, হাইড্রোজেন দিয়েছি, হাইড্রোজেন দিয়েছি। অর্থাৎ এই সিগমা বন্ধন যেটা তৈরি হয়েছে এটা হলো sp2 বনাম s অধিক্রমণের ফলে। আর এই সিগমা বন্ধন যেটা তৈরি হয়েছে
sp2 বনাম sp2 অধিক্রমণের ফলে। অর্থাৎ এভাবে যদি তুমি আঁকো তাহলে এটা হচ্ছে ইথিন বা ইথিলিন। এই ইথিলিনের মধ্যে HCH এর মধ্যবর্তী কোণের মান হলো 120 ডিগ্রি। অর্থাৎ অ্যালকিনে, ইথিন, প্রোপিন, বিউটিনে তোমার এরকম sp2 সংকরীকরণ সম্পন্ন হয়। এরপরে দেখো sp সংকরীকরণ। তুমি যদি sp2টা বুঝে থাকো, sp3 একদমই শেষ হয়ে গিয়েছে প্রায়। তুমি এখন দেখলেই বুঝবে যে কত ইজি, সো ইজি। সংকরীকরণকে ছাত্রছাত্রীরা মনে করে বিশাল একটা ভয়ের বিষয়। আমি বলি যে এটা কোনো কিছুই না, এটা 2s, এটা হলো সংকরীকরণের পূর্বে। তাহলে কার্বনের ইলেকট্রন কনফিগারেশন যদি তুমি দেখো 2s1 2px1 2py1 2pz1, এখন কিন্তু sp, এটা sp, অর্থাৎ একটি গোলাকার s অরবিটাল এবং একটি ডাম্বেল আকৃতির p অরবিটাল একত্রে মিক্স আপ করে যে সংকরীকরণ সম্পন্ন হবে তুমি তাকে বলবা sp সংকরীকরণ। একদম সিম্পল। এখন দেখো s আর p, py আর pz কিন্তু সংকরীকরণে অংশগ্রহণ করতেছে না। তাহলে এটা এভাবে পড়ে থাকবে। দেখো আমি স্ট্রাকচার রাখতেছি, এই py আর হলো pz, এটা কিন্তু যেভাবে আছে এভাবে পড়ে যাচ্ছে। আমি কিভাবে চিত্রগুলো আঁকতেছি একটু খেয়াল করো। তুমি বাসায় একবার দুইবার প্র্যাকটিস করবে, এমনি হয়ে যাবে। এটা হলো pz, এটা হলো py। আর কয়টা সংকর অরবিটাল সৃষ্টি হবে? দুইটি। এই দুইটি সংকর অরবিটাল, একটা হলো sp, একটা হলো sp। সাধারণত আমরা জানি কার্বন কার্বন 3 বন্ধন তথা অ্যালকাইনে তোমার sp সংকরীকরণ সম্পন্ন হয়। তাহলে কার্বন কার্বন 3 বন্ধন দেখানোর জন্য মিনিমাম তোমার 2টা কার্বন দরকার। তাহলে পূর্বের মতো এরকম চেহারা আরো তুমি একটি এখানে নিয়ে আসবে। যদি নিয়ে আসি দেখো কেমন স্ট্রাকচার দাঁড়ায়। এটা হলো তোমার sp সংকর অরবিটাল, এটা pz, এটা হলো py। এটাকে তুমি বোঝার জন্য একটু ক্রস দিয়ে দাও। এটা হলো sp, এটা হলো sp, এটা py, এটা হলো pz। এরকম আরেকটি নিয়ে আসো, sp, এটাও sp, এটা হলো py, আর এটা হলো pz, py। একটু ক্রস চিহ্ন দিয়ে দাও। এখন দেখো এই সিগমা বন্ধন তৈরি হয়েছে এখানে। এটা কি অধিক্রমণ হলো? sp বনাম s। খেয়াল করে মনোযোগ দিয়ে, কার্বন কার্বন যে 3 বন্ধন থাকবে সেই 3 বন্ধনে যে সিগমা বন্ধন থাকবে সেই সিগমা বন্ধন sp বনাম s অধিক্রমণের ফলে হয়ে থাকে। এটা কিন্তু অনেকবার এমসিকিউতে আসে। এখন এখানে একটা হাইড্রোজেন দিয়ে দাও, এখানে একটা হাইড্রোজেন যুক্ত করে দাও, এটাও কিন্তু সিগমা বন্ধন। তাহলে এটা কি অধিক্রমণের ফলে হলো বলো? sp বনাম s। এখন তুমি জানো z এর লগে z এর সম্পর্ক, y এর লগে y এর সম্পর্ক, z এর সাথে z এর সম্পর্ক, y এর সাথে যে y এর সম্পর্ক, এটা কানেক্ট করে দাও, পাই বন্ধন তৈরি করে ফেললা। কয়টা পাই বন্ধন তৈরি হলো? 2টা। তাহলে এটাকে যদি এখানে সুন্দর করে লেখো তাহলে এটা হলো সিগমা, একটা একটা 2টা পাই, আর এটা হলো কি বলো? h, আর এটা কি বলো? h। অর্থাৎ এর অনুরাকৃতি হলো সরল রৈখিক এবং মধ্যবর্তী কোণের মান হলো 180 ডিগ্রি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনুরাকৃতি হলো সরল রৈখিক, মধ্যবর্তী কোণের মান হলো 180 ডিগ্রি। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন আমি 1 মিনিট sp3, sp2 এবং sp সংকরীকরণ নিয়ে দুই একটি কথা বলতে চাই। সেটা কি দেখো, sp3, sp2 and last one sp। কার্বন কার্বন একক বন্ধন হবে, কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন 3 বন্ধন হবে। এটার অনুরাকৃতি চতুস্তলকীয়, এটা অনুআকৃতি হলো তোমার যেন ট্রাইগোনাল, এটা হলো সরল রৈখিক। মধ্যবর্তী কোণের মান 109.5 ডিগ্রি, এটা হবে তোমার 120 ডিগ্রি, এটা হবে তোমার কি বলো? 180 ডিগ্রি। সরল রৈখিক। এই ছিল আদ্যপান্ত। এটা হলো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। তোমার এখন একটা এমসিকিউ বারংবার তোমাদের এখানে আসে এবং বিভিন্ন অ্যাডমিশনেও আসে। সেটা হলো এরকম করে দেয় CH3 CH2 CH3 1 2 3, বলা হয় এই 2 নং কার্বনে কি সংকরীকরণ ঘটেছে। চোখ বন্ধ করে তুমি দেখো, এটা একক বন্ধন সব, এই প্রত্যেকটা কার্বনে তোমার sp3 সংকরীকরণ সম্পন্ন হয়েছে। খুব ইম্পর্টেন্ট, sp3 সংকরীকরণ সম্পন্ন হয়েছে যেহেতু একক বন্ধন। তোমার আসবে C3H8, এর মধ্যে কি সংকরীকরণ সম্পন্ন হয়েছে। এইটা জানার জন্য তোমার লাগবে 3টা জিনিস, CN, H2N
প্লাস 2 CN H2N CN H2N মাইনাস 2। এটা হলো অ্যালকেন, এটা অ্যালকিন, এটা অ্যালকাইন। অ্যালকেনের সাধারণ আণবিক সংকেত, অ্যালকিনের সাধারণ আণবিক সংকেত, অ্যালকাইনের সাধারণ আণবিক সংকেত। তাহলে তুমি দেখবা 3 কোনটাতে বসাইলে হয়, তাহলে এখানে 3 3 দুগুণে 6 আর 2 8, অর্থাৎ এইখানে অ্যালকেনে, তাহলে অ্যালকেনে কি সংকরীকরণ হবে বলো? sp3 সংকরীকরণ। এইভাবে তোমার ক খ গ এবং ঘ দেওয়া থাকবে এবং তোমাকে এমসিকিউ আনসার করতে বলবে নিচের কোনটিতে sp3 সংকরীকরণ সম্পূর্ণ হয় বা sp2 হয় বা sp হয়। আশা করি সংকরীকরণের যা ছিল তোমরা বুঝতে পেরেছো। এখন আমার নেক্সট টপিক হলো কার্যকরীমূলক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কার্যকরীমূলক ছাড়া আমরা একটু এগোতে পারবো না। কার্যকরীমূলক একে ইংরেজিতে বলা হয় ফাংশনাল গ্রুপ। বলে না আমার হার্ট ফাংশন করতেছে না, আমার মোবাইলটা ফাংশন করতেছে না, মানে কি নষ্ট হয়ে গেছে বা হার্ট ওরকম করে কাজ করতেছে না। তাহলে ফাংশন শব্দের অর্থ হলো কাজ করা, ক্রিয়া করা। কার্যকরীমূলক নামেই তোমার বুঝতেছো যে মূলক কাজ করে তাকে কার্যকরীমূলক বলে, সিম্পল কথা। এখন কাজ তো করতে হবে, কিভাবে কাজ করবে? যৌগের ভিতরে থাকতে তো হবে। যেমন একটা এক্সাম্পল দিয়ে দেখো, CH3OH এটা হলো মিথানল, CH3CH2OH এর নাম ইথানল, CH3CH2CH2OH এটাও হলো প্রোপানল। দেখো এখানে OH আছে, এখানে OH আছে, এখানে OH আছে, এগুলো আমাদের কি হলো বলো? সবগুলো কি অ্যালকোহল। কিভাবে বুঝেছ? এখানে OH একটা ফাংশনাল গ্রুপ, এখানে OH একটা ফাংশনাল গ্রুপ, এখানে OH একটা ফাংশনাল গ্রুপ, প্রত্যেকটাই অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ। অর্থাৎ এই যে OH গুলো তুমি দেখতেছো, এই OH গুলোই কিন্তু ফাংশন করে, কাজ করে। তাহলে সংজ্ঞা দেখো, যে মূলক জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে এর ধর্ম ও বিক্রিয়া নির্ধারণ করে। দুইটা ফাংশন, কি কি ধর্ম দেখাবে আর কি কি বিক্রিয়া দেখাবে, এই ফাংশন গুলো নির্দেশ করে, তাকে তুমি কি বলবা? কার্যকরী মূলক। তাহলে যে মূলক জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে এর ধর্ম ও বিক্রিয়া নির্ধারণ করে তাকে তুমি বলবা কি? কার্যকরী মূলক। তাহলে দেখো কার্যকরী মূলক এটা কি? অ্যালকোহলের কার্যকরী মূলক OH, এটাও দেখছো তুমি অ্যালকোহলের কার্যকরী মূলক কি? OH, এখানেও দেখছো অ্যালকোহলের কার্যকরী মূলক OH। তিনটা আমি ডিফারেন্ট অ্যালকোহল সংকেত দেখেছি, তিনটাতে কিন্তু সেম কার্যকরী মূলক হবে স্বাভাবিক। এখন যে মূলক জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে এর ধর্ম এবং বিক্রিয়া নির্ধারণ করে তাকেই তুমি বলবা ফাংশনাল গ্রুপ অথবা কার্যকরী মূলক। তোমাদের টেক্সট বইয়ে কার্যকরী মূলকের একটা ছক দেওয়া আছে, এই ছকটা টোটালি ছোটস্থ করে ফেলবে। আমি 100% শিওর এখান থেকে একটা এমসিকিউ পেয়ে যাবে। ফর এক্সাম্পল, অ্যালকোহলের কার্যকরী মূলক হাইড্রোক্সিল মূলক, অ্যালডিহাইডের কার্যকরী মূলক অ্যালডিহাইড মূলক, কিটোনের কার্যকরী মূলক কিটো মূলক, জৈব সারের কার্যকরী মূলক বন্ধন COOH কার্বক্সিলিক মূলক, ইথারের কার্যকরী মূলক ইথার মূলক, এমিনের কার্যকরী মূলক এমিনো মূলক, অ্যামাইডের কার্যকরী মূলক CONH2 এমিডো মূলক, সায়ানাইড মানে সায়ানো মূলক, সায়ানাইডের কার্যকরী মূলক সায়ানো মূলক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে বেশি বাড়াইছে যে এই সায়ানো মূলকের অপর আর একটা নাম কি? নাইট্রাইল। আর যদি তুমি NC লেখো তাহলে আইসোসায়ানাইড মূলক, দেখো CN সায়ানাইড, নাইট্রাইল, আর এটা আইসোসায়ানাইড মূলক। এভাবে তোমার অনেকগুলো তোমার কার্যকরী মূলকের ছক দেওয়া আছে, টোটালি ছোটস্থ করে ফেলবে। একটা এমসিকিউ 100% এখান থেকে পেয়ে যাবে। তাহলে 25টার মধ্যে একটা এমসিকিউ তো এখানে হয়ে গেল, রয়ে গেল 24টা। দেখবা পড়ালেখা খুব ইজি, সো ইজি। আর জৈব যৌগ তো পানির মতো সহজ, এটা নিয়ে এত টেনশন করা কোনো কিছু নাই। আর জৈব যৌগ তুমি যদি পারো তাহলে তুমি ভালো ছাত্র এবং তুমি চান্স পাবে 100%। এখন দেখো নেক্সট টপিক যেটা হলো সমগোত্রীয় শ্রেণী। এটাও তুমি নামে বুঝতেছো, সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী এটা মানে কি? সমগোত্রীয় শ্রেণী কি? যেমন ধরো পুরুষ একটা সমগোত্র শ্রেণী, নারী একটা সমগোত্র শ্রেণী, শিশু একটা সমগোত্র শ্রেণী, খ্রিস্টান একটা সমগোত্র শ্রেণী আলাদা, মুসলিম একটা সমগোত্র শ্রেণী, মানে আলাদা আলাদা শ্রেণী। বুঝতে পেরেছো মনে হয়? সমগোত্র শ্রেণী কারা? অ্যালকেন একটা সমগোত্র শ্রেণী, অ্যালকোহল একটা সমগোত্র শ্রেণী আলাদা, অ্যালডিহাইড একটা সমগোত্র শ্রেণী, জৈব অ্যাসিড একটি সমগোত্র শ্রেণী আলাদা আলাদা, গোত্রকে ভাগ করা। এখন একটু খেয়াল করো, একই কার্যকরীমূলক বিশিষ্ট, একই কার্যকরী মূলক
বিশিষ্ট, খেয়াল করা মনোযোগ, এই সংজ্ঞাটা অনেক ছাত্ররা কঠিন মনে করে। আজকে দেখবা, দেখার পরে দেখবা এক্ষুনি মনে হবে। একই কার্যকরীমূলক বিশিষ্ট মানে যে মূলক থাকে একই কার্যকরীমূলক, তার তো কাজও সব একই কার্যকরীমূলক বিশিষ্ট, সুতরাং একই ধরনের ধর্ম বিশিষ্ট। জৈব যৌগগুলোকে ক্রমবর্ধমান আণবিক ভর অনুযায়ী সাজালে যদি পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে এবং এদেরকে যদি একটি মাত্র সাধারণ আণবিক সংকেতের মাধ্যমে প্রকাশ করা যায়, তাহলে এদেরকে বলবা তোমরা সমগোত্রীয় শ্রেণী। একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝবা। যেমন ধরো CH3OH, CH3CH2OH, CH3 CH2 CH2OH। আমি 1, 2, 3টি সমগোত্রীয় শ্রেণীর সদস্য এঁকেছি, এরা সবাই অ্যালকোহল। OH 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 সবগুলো অ্যালকোহল। এদের সাধারণ আণবিক সংকেত হলো CnH2n+1OH। এটা পৃথিবীতে যত অ্যালকোহল আছে সকল অ্যালকোহলকে তুমি এইভাবে প্রকাশ করতে পারবে, ইন জেনারেল, সাধারণভাবে। মিথানল, ইথানল এন্ড প্রোপানল। পাশাপাশি দুটি যৌগ কল্পনা করো, এটার পাশে এইটা, এটা কাটা দাও, এটা কাটা দাও। দেখো এই যে মূলকের পার্থক্য, এটাকে বলা হয় মিথিলিন মূলকের পার্থক্য। তুমি এটা কম্পারিজন করো, এটা কাটা দাও, এটা কাটা দাও, এটা কাটা দাও, দেখো মিথিলিন মূলকের পার্থক্য আছে। একই কার্যকরীমূলক আছে, এখন সংজ্ঞাটা তোমার কাছে সো ইজি হয়ে যাবে। একই কার্যকরীমূলক বিশিষ্ট, সুতরাং একই ধরনের ধর্ম বিশিষ্ট। জৈব যৌগগুলোকে ক্রমবর্ধমান আণবিক ভর অনুযায়ী সাজাবা। দেখো একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা পরপর সাজাইছো। সাজালে যদি পাশাপাশি দুইটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে এবং এদেরকে যদি একটি মাত্র সাধারণ আণবিক সংকেতের মাধ্যমে প্রকাশ করা যায়, তাহলে তুমি এদেরকে একত্রে বলবা সমগোত্রীয় শ্রেণী। আমি আবারও বলতেছি, ফাইনাল। একই কার্যকরীমূলক বিশিষ্ট, সুতরাং একই ধরনের ধর্ম বিশিষ্ট। জৈব যৌগগুলোকে ক্রমবর্ধমান আণবিক ভর অনুযায়ী সাজাবা। যদি পাশাপাশি দুটি যৌগ কল্পনা করো, তাহলে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে এবং এদেরকে তুমি একটি সাধারণ আণবিক সংকেতের মাধ্যমে প্রকাশ করতে পারবা, তাহলে এদেরকে বলবা তুমি সমগোত্রীয় শ্রেণী। যেমন এটা অ্যালকোহলের একটা সমগোত্রীয় শ্রেণী। ঠিক এরকম অ্যালকেনের সমগোত্রীয় শ্রেণী আছে, অ্যালকিনের আছে, অ্যালডিহাইডের আছে, কিটোনের আছে। যেমন অ্যালডিহাইড তুমি ধরো, তাহলে কি দাঁড়াবে দেখো, CnH2n+1 CH2, এটা হলো অ্যালডিহাইডের সাধারণ আণবিক সংকেত। এরকম তোমাদের টেক্সট বইয়ে অ্যালডিহাইড, কিটোন, জৈব অ্যাসিড, হ্যাঁ, এমিন, এগুলো সাধারণ আণবিক সংকেত দেওয়া আছে, মুখস্থ করে ফেলবে। এবং সমগোত্র শ্রেণী পড়বে এবং সমগোত্র শ্রেণীর বৈশিষ্ট্য পড়বে। আমি এই বৈশিষ্ট্য পড়িয়ে আজকের মতো বিদায় নিব তোমাদের কাছ থেকে। দেখো সমগোত্র শ্রেণীর বৈশিষ্ট্য কি। নাম্বার 1, সংজ্ঞার মধ্যে সকল বৈশিষ্ট্য আছে, এদের একটি নির্দিষ্ট কার্যকরীমূলক থাকে। তোমরা একটু আগে দেখেছো অ্যালকোহলের সাধারণ আণবিক সংকেত হলো, যেখানে আছে সেখানে কিন্তু OH মূলক আছে, একটা নির্দিষ্ট কার্যকরীমূলক আছে, তাহলে এদের একটা নির্দিষ্ট কার্যকরীমূলক থাকবে। নাম্বার 2, পাশাপাশি দুটি যৌগ কল্পনা করলে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। নাম্বার 3, এদেরকে একইভাবে তৈরি করা যাবে। যেমন এই অ্যালকোহলকে, মানে একটা মিথানলকে যেভাবে তৈরি করবা, ইথানলকে সেভাবে তৈরি করা যাবে, প্রোপানলকে সেভাবে তৈরি করা যাবে। অর্থাৎ এদের সিনথেসিস মানে প্রিপারেশন পদ্ধতি একই। তারপরে লাস্ট হবে এরা একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করবে। যেমন তোমার একটা এক্সাম্পল দিই, CH3 CH2 CH2 OH, এটা আরো যত লম্বা করো না কেন, এটা কিন্তু কোনো ফাংশন করবে না, ফাংশন করবে এইটা, কারণ এর নাম ফাংশনাল গ্রুপ, কার্যকরীমূলক। তাহলে এই অ্যালকোহলকে তুমি যে ধর্ম প্রদর্শন করবে, এই অ্যালকোহল কিন্তু সেই ধর্ম প্রদর্শন করবে, কারণ এখানে এইটা কাজ করবে, এখানে এইটাই কাজ করবে। অর্থাৎ সমগোত্রীয় শ্রেণীদের বৈশিষ্ট্য হলো এরা একই ধরনের রাসায়নিক বিক্রিয়া দিবে, এদেরকে একইভাবে তৈরি করা যাবে। পাশাপাশি দুটি যৌগ কল্পনা করলে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে, এদের একটা নির্দিষ্ট কার্যকরীমূলক থাকবে, এদের একটি নির্দিষ্ট সাধারণ আণবিক সংকেত থাকবে। এগুলো তোমার MCQ আসবে, এগুলো তোমার রিটেন খতে আসে এবং জ্ঞানমূলক কোশ্চেন আসে। সমগোত্রীয় শ্রেণী কি, MCQতে আসে নিচের কোনটা অমুকের সমগোত্রীয় শ্রেণীর সাধারণ আণবিক সংকেত, অথবা বহুপদী কোশ্চেন আসে সমাপ্তির সূচক, নিচের কোনটা সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য নয়, রোমানকর 1, রোমানকর 2, রোমানকর 3, এই 5টা বৈশিষ্ট্য বা 4টা বৈশিষ্ট্য যে কোনো 3টা তুলে দেবে, তোমাকে আনসার করতে হবে। আশা করি আজকে আমাদের ছিল সংকরীকরণ, কার্যকরীমূলক এবং সমগোত্র শ্রেণী ইন ডিটেলস তোমাদেরকে আমি পড়িয়েছি। তোমরা আমার মনে হয় আদ্যপান্ত সব বুঝেছ। যদি আমার ক্লাসটি আজকে ভালো লেগে থাকে, তোমরা সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে এবং কমেন্টস করে জানাবে। সবাই ভালো থাকবে তোমাদের সুন্দর জীবনের আশায়। খোদা হাফেজ।